হ্যালো এভরিওয়ান। সো পজিটিভ ক্যাটালিস্ট সিরিজের এটা আমাদের সেকেন্ড লেকচার। তো তোমরা সবাই জানো যে আমাদের এখন কেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড ইকুয়েশন চ্যাপ্টারটা চলছে। তো যারা প্রথম লেকচারটা দেখেছো তারাই সেকেন্ডটায় এসো, নাহলে সেকেন্ডটা হঠাৎ করে বুঝতে পারবে না। সো লেটস স্টার্ট। আমাদের এই লেকচারের টপিক হচ্ছে টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন। তো টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন যেহেতু অনেকগুলো আছে, তো আমরা এটাকে ছোট ছোট ভাগে পড়বো। তো প্রথমেই দেখে নিই টাইপস অফ কেমিক্যাল রিয়াকশনের মধ্যে কারা কারা আসছে। কম্বিনেশন, ডিকম্পোজিশন, ডিসপ্লেসমেন্ট, ডাবল ডিসপ্লেসমেন্ট এবং রেডক্স। ঠিক আছে, এর মধ্যে আমরা এক্সোথার্মিক, এন্ডোথার্মিক পড়ে নিয়েছি। স্লো রিয়াকশন, ফাস্ট রিয়াকশন কি হয় সেটাও মেনশন করেছি। তো এই ব্যাপারগুলো আমরা অলরেডি লেকচার 1-এ মেনশন করে নিয়েছি। তো এবার আসা যাক ডিরেক্টলি। এক্ষেত্রে দেখো, কম্বিনেশন এবং ডিকম্পোজিশন এই দুটোকে আমরা একসঙ্গে ডিসকাস করব। কেন? কম্বিনেশন মানে জোড়া, ডিকম্পোজিশন মানে ভাঙা। তার মানে একটা আরেকটার উল্টো প্রসেস। তো দুটো আমরা একসঙ্গে ডিসকাস করব। আর ডিসপ্লেসমেন্ট, ডাবল ডিসপ্লেসমেন্ট একসঙ্গে ডিসকাস করব। আর রেডক্স আলাদাভাবে ডিসকাস করব। মানে তিনটে পার্টে আমি এটাকে ডিভাইড করেছি। চলো দেখা যাক। এবার প্রথম যেটা বলছে সেটা হচ্ছে কম্বিনেশন। তো কম্বিনেশন এটা মনে রাখার সব থেকে ইজি ওয়ে কি না, ধরো দুটো ডিফারেন্ট সাবস্টেন্স কম্বাইন করে একটা নতুন কেমিক্যাল সাবস্টেন্স ফর্ম করলো। লেটস সে A প্লাস B ফর্মস AB। হয়ে গেল। এবারে ডিকম্পোজিশনের ক্ষেত্রে কি হবে, জাস্ট এরই উল্টোটা তুমি ভাবো কি ডিকম্পোজিশন রিয়াকশন মানে কি হলো না, AB ভেঙে টুকরো টুকরো হয়ে A প্লাস B তে কনভার্ট হয়ে গেল বাই সাম কেমিক্যাল প্রসেস। তাহলে সেই প্রসেসটাকে আমরা কি বলবো? ডিকম্পোজিশন। ঠিক আছে। সো এবার আসা যাক কি কম্বিনেশন রিয়াকশন কি কি হয় এবং কম্বিনেশন রিয়াকশনের ডেফিনেশন কি। when two or more substance, elements or compounds combine to form a single product, the reaction is called combination reaction. ওই যে বললাম দুটো এলিমেন্ট জুড়তে পারে, দুটো কম্পাউন্ড জুড়তে পারে, একটা এলিমেন্ট একটা কম্পাউন্ড জুড়তে পারে। ঠিক আছে। সো সব ক্ষেত্রেই কিন্তু একটা নতুন কম্পাউন্ড তৈরি হবে এবং প্রসেসটাকে কি বলা হবে না, কম্বিনেশন রিয়াকশন। রাইট। তো নেক্সট এবার দেখা যাক কি কি ধরনের কম্বিনেশন। আচ্ছা, এক্ষেত্রে কিছু এক্সাম্পল আমরা দেখে নিই, যেগুলো লিখেছি এক্সপ্লেন করে দিই। কার্বন একটা এলিমেন্ট, অক্সিজেন একটা এলিমেন্ট, কম্বাইন করে কি তৈরি করলো? কার্বন ডাইঅক্সাইড। হাইড্রোজেন একটা এলিমেন্ট, অক্সিজেন একটা এলিমেন্ট, কম্বাইন করে কি তৈরি করলো? ওয়াটার একটা কম্পাউন্ড, যার মধ্যে হাইড্রোজেন বা অক্সিজেনের কোনো ক্যারেক্টারিস্টিকই প্রেজেন্ট নেই। এর একটা মৌলিক ক্যারেক্টারিস্টিক মানে ওর একটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক প্রেজেন্ট আছে। ঠিক আছে। আয়রন এলিমেন্ট, সালফার এলিমেন্ট, যে কম্পাউন্ড তৈরি হলো সেটা কি? আয়রন সালফাইড। হাইড্রোজেন এলিমেন্ট, ক্লোরিন এলিমেন্ট, যে কম্পাউন্ড তৈরি করলো সেটা কি না? HCl। ম্যাগনেসিয়াম এলিমেন্ট, অক্সিজেন এলিমেন্ট কম্বাইন হয়ে কি তৈরি করলো? ম্যাগনেসিয়াম অক্সাইড, যেটা আমাদের NCERT বইয়ের প্রথম রিয়াকশন। কি ম্যাগনেসিয়াম যদি ক্লিন স্ট্রিপ অফ ম্যাগনেসিয়ামকে আগুনে ধরো মানে ফ্লেমে ধরো, তাহলে কি হবে না, একটা ড্যাজলিং ফ্লেম দিয়ে একটা লাইট জেনারেট করবে, ম্যাগনেসিয়াম অক্সাইডের একটা সাদা রেসিডিউ তৈরি হবে। ঠিক আছে। লাস্ট সোডিয়াম এলিমেন্ট, ক্লোরিন এলিমেন্ট কম্বাইন টু ফর্ম সোডিয়াম ক্লোরাইড। তো এক্ষেত্রে আমরা যতগুলো এক্সাম্পল দেখলাম সেগুলো সব কিন্তু কি হলো না, এলিমেন্ট প্লাস এলিমেন্ট, দুটো এলিমেন্টের কম্বিনেশন টু ফর্ম আ কম্পাউন্ড। এগুলো সবকটাই কিন্তু তাই। আরো দুটো পসিবিলিটি কি আছে, দুটো কম্পাউন্ড জুড়তে পারে, একটা এলিমেন্ট একটা কম্পাউন্ড জুড়তে পারে। ঠিক আছে। তো দেখা যাক নেক্সট, বার্নিং অফ কোল। সো বার্নিং অফ কোল অলরেডি আমি তোমায় বলে দিলাম, এই যে এটা বার্নিং অফ কোল মানে কি না, কার্বন প্লাস অক্সিজেন CO2। ইকুয়েশনটা নিজেরা লিখবে। ফর্মেশন অফ ওয়াটার, তো ফর্মেশন অফ ওয়াটারও দেখো তোমাকে বলে দিয়েছি এখানে, হাইড্রোজেন অক্সিজেন ইলেকট্রিক স্পার্কের প্রেজেন্সে ওয়াটার তৈরি হয়। ঠিক আছে। তো এটাও কিন্তু একটা কম্বিনেশন রিয়াকশনের মধ্যে পড়ে। এবার আসা যাও কন্ডিশনস। কি কি কন্ডিশন? দুটো এলিমেন্ট, যেটা আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। এবার আসা যাক টু অর মোর কম্পাউন্ড combines,
টু অর মোর কম্পাউন্ডস কম্বাইন হবে, একটা এস বেশি পড়ে গেছে, কেটে দিও ওটা। টু অর মোর কম্পাউন্ডে কে কে আসবে? ধরো অ্যামোনিয়া একটা কম্পাউন্ড অ্যান্ড HCl একটা কম্পাউন্ড, ঠিক আছে? এই দুটো গ্যাস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন, দুটো গ্যাস কম্বাইন হয়ে কি তৈরি করে না NH4Cl একটা সলিড। এই রিয়াকশনটার কিন্তু একটা প্রচন্ড ইম্পর্টেন্স আছে, যে যদি অ্যামোনিয়া গ্যাস আর HCl গ্যাসকে একসঙ্গে আনা যায়, মানে ধরো একটা HCl, একটা রডকে HCl এ ডুবিয়ে অ্যামোনিয়া গ্যাসের সামনে আনা যায়, দুটো গ্যাস কিন্তু কম্বাইন করে একটা হোয়াইট খুব সলিড ডেন্স ফিউম তৈরি করবে। ওই ডেন্স ফিউম যেটা, সেটাই কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড। মানে এই রিয়াকশনটা এই ফর্মেও আসতে পারে কি দুটো গ্যাস কম্বাইন হয়ে একটা সলিড তৈরি করছে। তুমি যদি প্রথম লেকচারটা দেখে থাকো তোমার নিশ্চয়ই মনে থাকবে যে আমি বলেছি কি কি কন্ডিশন হলে তুমি বুঝতে পারবে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, যেমন চেঞ্জ ইন স্টেট, চেঞ্জ ইন কালার, ফর্মেশন অফ প্রেসিপিটেট, ইভলিউশন অফ গ্যাস, এইগুলো সব কিন্তু ইন্ডিকেশন, তোমাকে ইন্ডিকেট করছে যে কেমিক্যাল রিয়াকশন ভেতরে ভেতরে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা হলো আমার সেকেন্ড এক্সাম্পল, টু অর মোর কম্পাউন্ড কম্বাইন টু ফর্ম আ নিউ কম্পাউন্ড। থার্ড এসো, একটা এলিমেন্ট একটা কম্পাউন্ড। তো একটা এলিমেন্ট একটা কম্পাউন্ড, থার্ড রিয়াকশনটা দেখা যাক। কার্বন মনোক্সাইড প্লাস অক্সিজেন, এটা কি গ্যাস, এটা কি গ্যাস, এটা কি গ্যাস। সেম সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন ফর্মস কি না সালফার ট্রাই অক্সাইড। তো একটা কাজ করি, এটাকে 2 করে দিই, এটাকে 2 করে দিই, 2 দুগুণে 4 আর 2 6, মিলে গেল। কি করে করলাম? অনেকেই বলবে আপনি কি করছেন, বোঝাচ্ছেন না। लेफ्ट साइडे দুটো সালফার অ্যাটম, রাইট সাইডে দুটো সালফার অ্যাটম। লেফট সাইড में কটা অক্সিজেন? দুটো, দুটো 4টে অক্সিজেন, 2 দুগুণে 4 অক্সিজেন প্লাস দুটো অক্সিজেন, কটা অক্সিজেন হলো? 6 অক্সিজেন অ্যাটম হলো। রাইট সাইডে দেখো 2 2 যা 6 অক্সিজেন অ্যাটম, মানে অক্সিজেন লেফট সাইড রাইট সাইডে সেম হতে হবে। এট দ্য সেম টাইম সালফারও লেফট সাইডে রাইট সাইডে সেম হতে হবে। তো এর মানে কি, এটা ল অফ কনজারভেশন অফ মাস কে কিন্তু ওবে করে চলে। যখন আমরা কোনো রিয়াকশন করি বা কোনো রিয়াকশনকে ব্যালেন্স করি, তখন কিন্তু আমরা ল অফ মাস অ্যাকশনকেই মেনে চলি, ঠিক আছে? হয়ে গেল তাহলে ব্যাপারটা ক্লিয়ার। কন্ডিশন কম্বিনেশনের 3 ধরনের কন্ডিশন এবং এক্সাম্পল তোমাকে দেখিয়ে দিলাম। নেক্সট দেখো কি বলছে, যে ক্যালসিয়াম অক্সাইড রিঅ্যাক্টস ভিগারাসলি উইথ ওয়াটার। এরা দেখো দুটো কম্পাউন্ডের এক্সাম্পল কিন্তু দিয়ে দিয়েছে। ক্যালসিয়াম অক্সাইড ইজ কম্পাউন্ড, ওয়াটার ইজ অলসো কম্পাউন্ড। দুজনে কম্বাইন করে কি তৈরি করলো না স্লেক লাইম। ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, কনভার্সন অফ কুইক লাইম টু স্লেক লাইম, SLAKED, স্লেক লাইম। তো এই ক্ষেত্রে কি হয় দেখো, স্লেক লাইম রিলিজিং আ লার্জ অ্যামাউন্ট অফ হিট। তার মানে ইন শর্ট আমি কি বলতে পারি, যে এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটা কিন্তু এক্সোথার্মিক। এক্সোথার্মিক কেন না, হিট রিলিজ যদি হয় তখন আমরা তাকে বলবো এক্সো, হিট অ্যাবজর্ব যদি হয় তখন আমরা তাকে বলবো এন্ডো। এক্সোথার্মিক এন্ডোথার্মিকের ক্লিয়ার ডেফিনেশন কিন্তু আমি লাস্ট লেকচারে বলে দিয়েছি, দেখে নাও, ঠিক আছে? তো স্লেক লাইম তৈরি হলো। ইন দিস রিঅ্যাকশন ক্যালসিয়াম অক্সাইড এন্ড ওয়াটার কম্বাইন টু ফর্ম আ সিঙ্গল প্রোডাক্ট, calcium hydroxide. Such a reaction in which a single product is formed from 2 or more reactants is known as combination reaction. ঠিক আছে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। বার্নিং অফ ন্যাচারাল গ্যাস। তো ন্যাচারাল গ্যাস প্রথমেই আমরা যেটা জানি, ধরো প্রথমেই আমরা কাকে নিই, যে মিথেনকে নিই, একটা গ্যাস বার্ন করছো মানে বেটা কিসের প্রেজেন্সে বার্ন হবে? অক্সিজেনের প্রেজেন্সে। কেন? অক্সিজেন না থাকলে কিন্তু কোনো কিছুই জ্বলতে পারে না। অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। এটা অনেক ছোটবেলার ক্লাসে তোমরা পড়ে এসছো, কি একটা বার্নিং ক্যান্ডেলকে তুমি যদি ঢেকে দাও, একটা কাচের গ্লাস, একটা বড় সড়ো কাচের গ্লাস ফেটে যেতে পারে, খুব সাবধানে করতে হবে, এমন ভাবে ঢাকবে যে তুমি দেখতে পাবে। সেটা কাঁচ নিলে খুবই মুশকিল, দুম করে ফেটে যাবে। তো একটা সাবধানে একটা কিছু দিয়ে যদি ঢাকা দিয়ে দেওয়া যায়, কিছুক্ষণ বাদে দেখা যাবে যে ক্যান্ডেলটা নিভে গেছে, ঠিক আছে? তার মানে কি না, অক্সিজেন যতক্ষণ ছিল জ্বলেছে, যেই অক্সিজেন সাপ্লাই কমে গেছে তখনই কিন্তু নিভে গেছে। তার মানে বার্নিং যেটা হয় সেটা কিসের প্রেজেন্সে হয়? অক্সিজেনের প্রেজেন্সে হয়। ফাইন। তো কি তৈরি হয়?
এটা একদম আজকে মাথার মধ্যে রেজিস্টার করে নাও, যতদিন সায়েন্স পড়বে এইটা কাজে লাগবে, যে হাইড্রোকার্বন কাকে বলে, কার্বন এবং হাইড্রোজেন। যদি তুমি নাও জানো হাইড্রোকার্বন কি, তুমি এখন শিখে নাও, ডিকোড করে নাও। হাইড্রোকার্বন কি কি থাকবে, হাইড্রোজেন, কার্বন। তো কার্বন এবং হাইড্রোজেন যখন অক্সিজেনের প্রেজেন্সে বার্ন হবে, আলাদা আলাদা করে ভাবো। কার্বন অক্সিজেন কি তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড। হাইড্রোজেন অক্সিজেন কি তৈরি করবে, ওয়াটার। দ্যাট মিন্স হাইড্রোকার্বন বার্নস ইন প্রেজেন্স অফ অক্সিজেন or air to form CO2 and water। কত সোজা দেখো। সাপোজ ধরে নাও তুমি কিচ্ছু জানো না, তুমি নিজে বইটা পড়ছো, আমি বলছি না, তুমি কি রেজিস্টার করবে ব্রেনে, হাইড্রোকার্বন। আচ্ছা, কার্বন হাইড্রোজেন, সঙ্গে কি আছে, অক্সিজেন। তো কার্বন এবং এক্সেস অক্সিজেন কি করে, CO2। হাইড্রোজেন এবং অক্সিজেন কি তৈরি করে, ওয়াটার। তো আমার প্রোডাক্ট কি হবে, CO2 and water। দেন ইউ ব্যালেন্স ইট। বুঝতে পারলাম ব্যাপারটা কত ইজি। ব্যালেন্সটাও দেখো তুমি খুব ইজিলি করতে পারবে। কার্বন যখনই ব্যালেন্স করবে, কি ফর্মে করবে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই অর্ডারে ব্যালেন্স করবে। কি অর্ডারে, প্রথম কাকে ব্যালেন্স করবে, কার্বন, তারপর কাকে ব্যালেন্স করবে, হাইড্রোজেন, তারপর কাকে ব্যালেন্স করবে, অক্সিজেন। সো কার্বন দেখো অলরেডি ব্যালেন্স, লেফট সাইড 1, রাইট সাইড 1। হাইড্রোজেন লেফট সাইড 4, রাইট সাইড 2। তো 2 কে 4 করতে গেলে কি করবে, এটাকে 2 করে দিলে। এইবার এসো লাস্ট আমার কে আছে, অক্সিজেন। কি করে করবে, লেফট সাইডে 2টো, রাইট সাইডে আমি কি করে দেখছি, একটু ব্যাপারটা ফলো করলেই বুঝতে পারবে। 2টো অ্যাটম, আর এখানে কত না, 2টো অ্যাটম। তুমি একটা অ্যাটম নিও না প্লিজ, কেন আগে আমি 2 লাগিয়েছি। তো 2টো অ্যাটম প্লাস 2টো অ্যাটম, 4টে অ্যাটম। আমার লেফট সাইডে কটা অ্যাটম আছে, 2টো অ্যাটম। তো 2টোকে 4 কি করে করবে, 2 দিয়ে মাল্টিপ্লাই। এইবারে তুমি দেখো ল অফ অ্যাকশন কিন্তু একদম বরাবর ফলো হয়ে গেছে। একটা কার্বন, 4টে হাইড্রোজেন, 2 দুগুণে 4টে হাইড্রোজেন, 2 দুগুণে 4, 4টে অক্সিজেন, 2 প্লাস 2, 4টে অক্সিজেন, ব্যালেন্সড। তো কখনো যখন হাইড্রোকার্বনের ইকুয়েশনকে ব্যালেন্স করবে, কি ফলো করবে, অলওয়েজ ফলো দিস অর্ডার। নিজের মতো যদি বুদ্ধি লাগিয়ে করো, ব্যালেন্সে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে। ফার্স্ট ইউ ব্যালেন্স কার্বন, দেন ইউ ব্যালেন্স হাইড্রোজেন, দেন ইউ ব্যালেন্স অক্সিজেন। ডান। তো আমি এখানে বলে দিলাম যে বার্নিং অফ ন্যাচারাল গ্যাস, এটা কিসের এক্সাম্পল, এটা কিন্তু কিসের এক্সাম্পল, দিস ইজ এক্সাম্পল অফ এক্সোথার্মিক রিঅ্যাকশন। দিস ইজ এক্সাম্পল অফ এক্সোথার্মিক রিঅ্যাকশন, মানে এই রিঅ্যাকশনটা হওয়ার পরে কিন্তু হিট বেরিয়ে যায়। মানে ইন শর্ট আমি যদি বলি, রিঅ্যাক্টেন্ট টু প্রোডাক্ট প্লাস হিট, এটা কি হয়ে যাবে না, এক্সোথার্মিক। এটা কি হয়ে যাবে, এক্সোথার্মিক রিঅ্যাকশন। এবার আমি যদি বলি রিঅ্যাক্টেন্ট প্লাস হিট টু প্রোডাক্ট, তখন এই রিঅ্যাকশনটাকে আমি কি বলবো না, এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক রিঅ্যাকশনে কিন্তু জিনিসটা, রিঅ্যাকশন মিক্সচারটা ঠান্ডা হয়ে যায়, টেম্পারেচার কমে যায়, আর এক্ষেত্রে কিন্তু রিঅ্যাকশন মিক্সচারটা গরম হয়ে যায়। একদম বাংলা ভাষায় লিখে রাখো, ঠিক আছে। মানে আমি যখন এখানে পুনেতে মহারাষ্ট্রতে পড়াই, তো আমি আমার স্টুডেন্টদেরকে বলি কি তুমি মারাঠি ভাষায় লিখে রাখো, ঠিক আছে। কিছু কিছু জিনিস হয় যেটা ল্যাঙ্গুয়েজ না, যেটা তোমার মাথা, তোমার ব্রেন যে ল্যাঙ্গুয়েজটা নেবে, সেই ল্যাঙ্গুয়েজে সায়েন্স বুঝতে হয়। সেই জন্য আমরা ছোটবেলায় একটা রচনা লিখতাম, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, বুঝতে পারলে। তো সেই জন্য বলছি ইংলিশে পড়ো, কিন্তু যে যে জায়গাগুলো তোমার ব্রেন রেজিস্টার করবে, নিজের মাতৃভাষায় লিখে রাখো। কি, যখন এক্সোথার্মিক রিঅ্যাকশন হয়, তুমি যদি ওই রিঅ্যাকশন মিক্সচারটার গায়ে হাত দাও, ওটা কি হয়ে যাবে, গরম। আর যদি তুমি এই ক্ষেত্রে এন্ডোথার্মিক রিঅ্যাকশন মিক্সচারটাকে হাত দিয়ে ধরো, তুমি কি ফিল করবে না, ওটা ঠান্ডা হয়ে গেছে। এইটা বাংলায় লিখে রাখো, ঠিক আছে। সো হিট ইজ ইভলভ, হিট ইজ অ্যাবজর্ব, এটা ইংলিশে লিখে রাখো। এক্ষেত্রে এক্সোথার্মিকে কি হবে না, হিট ইজ ইভলভ, এন্ডোথার্মিকে হিট ইজ অ্যাবজর্ব। ডান। নেক্সট, হ্যাঁ, এইটা আমি একদম এনসিইআরটি থেকে দেখো, বুঝতেই পারছো, তোমার ইকুয়েশন ইভেন নাম্বারটাও চেঞ্জ করিনি। অ্যাকনলেজ টু এনসিইআরটি, এটা কিন্তু খুব ভালো ব্যাপার। যদিও তোমরা চুনকাম করা দেখোনি, আমরা ছোটবেলায় দেখেছিলাম যে হোয়াইট ওয়াশিং, যেটাকে বলে কি চুন দিয়ে, একদমই বুঝবে না তোমরা, বিকজ এখন সবই অয়েল পেন্টিং হয় বা ডিফারেন্ট টাইপ অফ পেন্টিং হয়। তো কি করা হতো, যে এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড,
যেটাকে বলা হয় নাকি না চুন, মানে চুন দিয়ে যে হোয়াইট ওয়াশিং করা হয় দেওয়ালে, সেই হোয়াইট ওয়াশিং এর যে কম্পোজিশনটা হয় সেটা কি না ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবারে 2-3 দিন বাদে দেখা যায় যে ওয়ালের যে টেক্সচারটা সেটা কি হয়ে গেছে না শাইনি হয়ে গেছে। তো ওই শাইনটা কোত্থেকে এলো? যখন এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যাটমসফিয়ারে প্রেজেন্ট কার্বন ডাই অক্সাইডের সঙ্গে রিয়াকশন করলো, করে ও কি তৈরি করে দিল না ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে দিল, আর সঙ্গে জল তৈরি করলো। তা এই যে ক্যালসিয়াম কার্বনেটটা তৈরি হলো সেইটাই কিন্তু ওই শাইনের টেক্সচারটা দেয়। দেখবে যদি দেখে থাকো যে চুনের যখন হোয়াইট ওয়াশিং হয় কিছুদিন ওই জায়গাটা একটু ভিজে ভিজে থাকে, ওটাকে শুকোতে হয়। ভিজে থাকার কারণ হচ্ছে এই ব্যাপারটা কি অ্যাটমসফিয়ারিক কার্বন ডাই অক্সাইডের সঙ্গে রিয়াকশন করে জল তৈরি করছে, ওই জন্য একটু ভিজে ভিজে ফিল আসে। আর চকচকে ফিলিংটা আসার জন্য রেসপন্সিবল কে না মার্বেল, এটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট বা মার্বেলও বলা হয়। এইবার তুমি নিজে স্লাইডটা ডাউনলোড করে এই জায়গাটা ইংলিশে পড়ে নিও, আমি তোমাকে যেটা বলার সেটা বলে দিয়েছি, ঠিক আছে? নেক্সট কোথায় গেল? হ্যাঁ, এবার এসে যাও ডিকম্পোজিশন রিয়াকশন। ডিকম্পোজিশন রিয়াকশন ইজ জাস্ট দ্য রিভার্স অফ কম্বিনেশন রিয়াকশন, ঠিক আছে? তো ডিকম্পোজিশন রিয়াকশন 3টে কন্ডিশনে হয়। কি কি কন্ডিশনে? থার্মাল ডিকম্পোজিশন, ফটোকেমিক্যাল ডিকম্পোজিশন এবং ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন। মানে তুমি যদি হিট করো কোনো কিছুকে ভেঙে যেতে পারে, ইলেকট্রিসিটি পাস করাও ভেঙে যেতে পারে, বা ডিরেক্ট সানলাইট আসে, ডিরেক্ট সানলাইট এলেও কিন্তু ভেঙে যেতে পারে, ঠিক আছে? তো এক্ষেত্রে এক এক করে আমরা দেখি থার্মাল ডিকম্পোজিশন। সো থার্মাল ডিকম্পোজিশন কি হচ্ছে না ডিকম্পোজিশন রিয়াকশন কজড বাই হিটিং। ওকে, সো প্রথম এক্সাম্পল ফেরাস সালফেট FeSO4 ফেরাস সালফেট ডট 7H2। আশা করি তোমরা জানো এই যে ডট দিয়ে ওয়াটার লেখা হয় এটাকে বলা হয় কি না ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, ঠিক আছে? তো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন সবসময় ডট দিয়ে লেখা হয়। তো যখন তুমি হালকা হিট করবে তখন যে ফর্মটা আসবে সেই ফর্মটাকে বলা হয় অ্যানহাইড্রাস। কি বলা হয় বেটা? অ্যানহাইড্রাস ফেরাস সালফেট। কি বলা হয়? অ্যানহাইড্রাস ফেরাস সালফেট। ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন যদি উড়ে যায় যে সল্টটা পড়ে থাকে সেটাকে বলা হয় অ্যানহাইড্রাস সল্ট, ঠিক আছে? ইনিশিয়ালি এটার কালার থাকে কি না গ্রিন, অ্যানহাইড্রাসটা কিন্তু হয়ে যায় ডার্টি হোয়াইট, মানে ওর যে গ্রিন টেক্সচারটা ছিল সেটা আর থাকে না। এবার যদি স্ট্রং হিট করো তখন কিন্তু আবার এটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই যে সাইনটা, এই সাইনটা কিন্তু হিটের সাইন, বোঝা যাচ্ছে? ট্রায়াঙ্গেল দিয়ে এরকম একটা ডেল্টা সাইন যদি থাকে তুমি ধরে নেবে যে ওটা হিট ইন্ডিকেট করছে। এবার এটা টুকরো টুকরো হয়ে ভেঙে গিয়ে কি তৈরি করবে না ফেরিক অক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস সালফার ট্রাইঅক্সাইড, এই দুটো আমাদের গ্যাস আর এটা কিনা সলিড। ফেরিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড এন্ড সালফার ট্রাইঅক্সাইড তৈরি করবে ফার্স্ট। দেন এটা কি লাইমস্টোন, লাইমস্টোন ভেঙে গিয়ে কিসে তৈরি কনভার্ট হয়ে যাবে কুইক লাইম। লাইমস্টোন মানে কি ক্যালসিয়াম কার্বনেট। তো ভেবে দেখো ক্যালসিয়াম কার্বনেটকে তুমি হিট করছো, মনে কি করে রাখবে একটা CO2 কে বের করে দাও। তো একটা CO2 বেরিয়ে গেলে বাকি যেটা পড়ে থাকবে সেটা কিন্তু আমাদের কুইক লাইম, আর এটাকে বলা হয় লাইমস্টোন বা মার্বেল বলা হয় এটাকে, ঠিক আছে? লাইমস্টোন বা মার্বেল। এইবারে লেড নাইট্রেট, লেড নাইট্রেট যে সল্টটা সেটা কিন্তু কালারলেস। এইবারে তুমি খুব ভালো করে অবজার্ভ করো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। এটা অলরেডি ব্যালেন্স করে দিয়েছে, আগেই তোমাকে বলেছি ব্যালেন্সটা আমি শেখাবো, লাস্টে শেখাবো, আগে সব কনসেপ্ট গুলো শিখে নাও। এখানে কি তৈরি হচ্ছে 2 moles অফ লেড অক্সাইড প্লাস 4 moles অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস, ঠিক আছে? তো কালার দেখো ছিল কি কালারলেস, সেখান থেকে কিন্তু এটা কি হলো ইয়েলো কালার লেড অক্সাইডে কনভার্ট হয়ে গেল, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে গেল, এটাও কিন্তু ইয়েলোইশ গ্যাস, আর তার সঙ্গে কি হলো কালারলেস ওডারলেস অক্সিজেন গ্যাস বেরিয়ে গেল। তার মানে বোঝো কোয়েশ্চেন তুমি নিজে ফ্রেম করো, যেদিন নিজে কোয়েশ্চেন ছোট ছোট কোয়েশ্চেন ফ্রেম করা শিখে যাবে সেদিন কিন্তু সাবজেক্ট তোমার গ্রিপে চলে এসছে। বলো তো কি কোয়েশ্চেন হতে পারে? যে এখানে অবজারভেশন আসতে পারে, what is your observation when lead nitrate is heated? তো ফার্স্ট কালার চেঞ্জ যদি লিখে দেয় স্পেসিফিক্যালি কালার চেঞ্জ, তো কি হবে ইট ইজ কালারলেস টু ইয়েলো, বিকজ গ্যাস দুটো তো বেরিয়ে যাবে। যে দুটো গ্যাস আমি তোমাকে আগের এটাই বলেছিলাম, লেকচারটাই বলেছিলাম যে গ্যাসের জন্য আমরা এরকম একটা অ্যারো দিই,
আর প্রেসিপিটেটের জন্য কি দিই না, ডাউনওয়ার্ড অ্যারো দিই। তো এই যে গ্যাসের অ্যারোটা দিলাম, তার মানে কি হলো, গ্যাস তো বেরিয়ে গেল। তো গ্যাস বেরিয়ে গেল, তাহলে এই যে সলিডটা, এটা আমার পড়ে রইল কি, ইয়েলো। এই সলিডটা কি ছিল, হোয়াইট। দেন হোয়াট ইজ ইউর অবজারভেশন? ইউর অবজারভেশন ইজ হোয়াইট টু ইয়েলো। গ্যাস দুটো বেরিয়ে গেছে, ইউর অবজারভেশন ইজ হোয়াইট টু ইয়েলো। তো খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটা লাইন পড়ো, ঠিক আছে? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন এখানে দেখো, ডার্টি হোয়াইট থেকে ফেরিক অক্সাইড ডার্ক ব্রাউন টু রেড কালার, বিকজ বাকি দুটো গ্যাস বেরিয়ে গেছে। তার মানে প্রতিটা রিয়াকশনে তোমাকে নিজের নোট বানাতে হবে, অবজারভেশন। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এনি সাকসেস, অবজারভেশন। কথা কম বলবে, অবজার্ভ বেশি করবে, ঠিক আছে? নেক্সট দেখো, এটাও আমি এনসিইআরটি থেকে নিয়েছি। সানলাইট এলো, কিসের প্রেজেন্সে? সানলাইটের প্রেজেন্সে। কে ভেঙে যাচ্ছে? সিলভারের সল্ট, সিলভার ক্লোরাইড অ্যান্ড সিলভার ব্রোমাইড, ঠিক আছে? সিলভার ক্লোরাইড অ্যান্ড সিলভার ব্রোমাইড ডিকম্পোজেস টু সিলভার। কি কালার হবে? একটা গ্রে কালারের মেটাল পাবে, ঠিক আছে? একটা গ্রে কালারের মেটাল পাবে আর ক্লোরিন গ্যাস বেরিয়ে যাবে। সিমিলারলি এটাও একটা গ্রেইশ মেটালে কনভার্ট হয়ে যাবে, ব্রোমিন গ্যাস বেরিয়ে যাবে। এবার আবার একটা প্রশ্ন এখানে, above reaction are used in black and white photography. So black and white photography ছবি হয়ে গেছে, হ্যাঁ, মানে ওই ফটোগ্রাফির মতোই ছবি হয়ে গেছে। আজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অলমোস্ট ইউজই হয় না, কিন্তু টেক্সট বুকে আছে, তাই তোমাদের জানিয়ে দিলাম। ইনফ্যাক্ট তোমরা হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখোনি, আমি খুব কম দেখেছি, ঠিক আছে? তো কালার দেখেছি। আর এখন তো তোমাদের জন্য গুগল মেমোরি আছে, যারা গুগল মেমোরি তোমাকে কি করে না, প্রতি বছর মনে করিয়ে দেয়, ঠিক আছে? কি আগের বছর তুমি এটা করেছিলে, মনে করিয়ে দিল। তো এটার এখন এতটা ইউজ নেই, বাট যেহেতু টেক্সট বুকে আসে তো প্রশ্ন আসতে পারে। সো দিস সিলভার ব্রোমাইড, এই যে ডিকম্পোজিশন, এই যে রিয়াকশনটা, দিস অ্যাবভ রিয়াকশনস আর ইউজড ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি, ঠিক আছে? তো দিস ইজ অল অ্যাবাউট কি হলো না, কম্বিনেশন, আর ঠিক তার রিভার্স, দ্যাট ইজ কল্ড দ্য ডিকম্পোজিশন, ঠিক আছে? তো এরপরে আসছে কি না, ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন। থার্মাল হয়ে গেল, ফটোকেমিক্যাল হয়ে গেল, এইবার আসছে ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন। সো ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশনে খুব ভালো করে দেখো ব্যাপারটা। এই যে সেটআপটা, এটা এনসিইআরটি তে সেটআপটা যে করেছে, দেখো এই যে এটাকে কমপ্লিট করেছে, কোনটাকে? সার্কিটটাকে 6 ভোল্ট ব্যাটারি দিয়ে কমপ্লিট করেছে। এখানে একটা সুইচ আছে, এটা অ্যানোড, এটা ক্যাথোড, ঠিক আছে? সো একটা কথা মনে রাখবে, অ্যানায়ন, অ্যানায়ন মানে কি? নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ মানে এই পয়েন্টটা মনে রাখবে, অ্যানায়ন moves towards the anode during electrolysis and cation moves towards the cathode during electrolysis. এর মানে কি? অ্যানায়ন কি? নেগেটিভলি চার্জড, অ্যানোড কি? পজিটিভলি চার্জড, ক্যাটায়ন কি? পজিটিভলি চার্জড, ক্যাথোড কি? নেগেটিভলি চার্জড। তার মানে অলওয়েজ অপোজিট অ্যাট্রাক্টস। নেগেটিভ আয়ন কার দিকে যাবে? পজিটিভের দিকে। পজিটিভ আয়ন কার দিকে যাবে? নেগেটিভের দিকে, ঠিক আছে? করে ফাইনালি আমার এখানে যখন আমি ওয়াটারকে ভাঙবো, তো আমি কি পাবো? H+ এবং OH- পাবো। তো H+ ক্যাথোডে গিয়ে কি তৈরি করবে? H2। OH- অ্যানোডে গিয়ে কি তৈরি করবে? অক্সিজেন, অক্সিজেন এবং ওয়াটার তৈরি করে দেবে, ঠিক আছে? তার মানে দেখো, যে ভলিউমের হাইড্রোজেন আসছে সেটা কিন্তু ডাবল দ্যাট অফ অক্সিজেন। মানে আমরা যদি অক্সিজেন 1 দিই, তাহলে হাইড্রোজেন কি হচ্ছে? তার ডাবল, ঠিক আছে? তো সেক্ষেত্রে ক্লিয়ারলি দেখো, হাইড্রোজেনের ভলিউমটাই যেখানে দেখো, যেটা দেখিয়েছে হাইড্রোজেনের ভলিউমটা, আর এখানে অক্সিজেনের ভলিউমটা, জুম করে দেখে নেবে ডাউনলোড করে, কি এইটা কিন্তু ডাবল দ্যাট অফ অক্সিজেন। তার মানে টাচ স্ক্রিন না, ও সেন্স করে নিয়েছে, হ্যাঁ। তো তার মানে কি হবে, যে এইটা যে হাইড্রোজেন তৈরি হলো, দ্যাট ইজ ডাবল দ্যাট অফ অক্সিজেন, ঠিক আছে? তো ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন অফ ওয়াটারে যত ভলিউমের অক্সিজেন তৈরি হবে, তার ডাবল ভলিউমের হাইড্রোজেন তৈরি হবে। এখানেও কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে, যে যদি আমি 5 লিটার অক্সিজেন পাই, তাহলে আমি কতটা হাইড্রোজেন পাবো ডিউরিং দ্য ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন অফ ওয়াটার। যদি 5 লিটার অক্সিজেন হয়, 10 লিটার হাইড্রোজেন পাবে। যদি 5 লিটার হাইড্রোজেন পাও, তাহলে 2.5 লিটার অক্সিজেন পাবে। কেন? অক্সিজেন হাইড্রোজেনের হাফ। উল্টো করে বলো, হাইড্রোজেন অক্সিজেনের ডবল। দুটোই কিন্তু ঠিক,
ভেবে দেখো, দুটোই কিন্তু সেম স্টেটমেন্ট, দুটোই ঠিক, বাট তোমাকে এই ক্যালকুলেশনটা বুঝতে হবে, ঠিক আছে? এটা কিন্তু এনসিইআরটি তে ডিটেল দেওয়া আছে। ইলেকট্রোলাইসিস পার্টটা আমি এখানে এনে কনফিউজ করছি না, ইলেকট্রোলাইসিস আমি আলাদা করে ভালো করে বুঝিয়ে দেবো, ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার, ঠিক আছে? চলো নেক্সট, ডিকম্পোজিশন রিঅ্যাকশনস আর এন্ডোথার্মিক। So this is our last slide for this lecture কি এখানে decomposition reaction are endothermic and combination reaction are exothermic। নিজের ওই আবার বললাম মাতৃভাষায় লিখে রাখো কি ডিকম্পোজিশন কথাটার মানে কিন্তু ভাঙা। তো কিছুকে ভাঙতে গেলে তোমাকে কি করতে হবে? এনার্জি দিয়ে তাকে ভাঙতে হবে, যে বন্ডটা ধরো ডিকম্পোজ করছো, কাকে ডিকম্পোজ করছো না ক্যালসিয়াম কার্বনেট, বাট লেটস সে তুমি HI কে ডিকম্পোজ করছো, তার মানে কি করতে হবে? এই যে এদের মধ্যে বন্ড আছে সেটাকে ভাঙতে হবে, তার মানে এনার্জি দিতে হবে। দিস প্লাস হিট ইট ইজ কনভার্টেড টু H2 প্লাস I2। এখন তুমি বলবে যে টুক করে 2 কেন লাগিয়ে দিলেন? কেন কি আমি H আর I অ্যাটমের ফর্মে তো লিখতে পারি না, আমাকে ওটা মলিকুলার ফর্মে লিখতে হবে H2 এবং I2, ঠিক আছে? তার মানে অল ডিকম্পোজিশন রিঅ্যাকশনস আর এন্ডোথার্মিক, ও নিজে এনার্জি নেবে, এবং অল কম্বিনেশন রিঅ্যাকশনস আর এক্সোথার্মিক, কম্বাইন যখন করবে তখন বন্ড তৈরি হবে, সিস্টেম স্টেবল হবে, এনার্জি রিলিজ হবে। যে অর্ডারে ওয়ার্ডগুলো বললাম সেই অর্ডারেই কিন্তু তুমি ওয়ার্ডগুলো খাতায় লিখে রাখো, ঠিক আছে? এক্ষুনি আজকেই যদি না বোঝো, এই খাতাটাই যখন আবার 1 মাস বাদে দেখবে তখন কিন্তু আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? এরম নয় কি একদিনেই সবাই সবকিছু বোঝে, লিখে রাখো, পড়তে থাকো, মাথার মধ্যে হুট করে একদিন ক্লিক করবে, সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর যারা এক্ষুনি বুঝতে পেরেছো, ইট ইজ ভেরি গুড। সো আবার আমি বলতে চাইছি যে ডিকম্পোজিশন এন্ডো, কম্বিনেশন এক্সো। কম্বাইন হচ্ছে, হিট রিলিজ করছে, ডিকম্পোজ করতে চাইছো, তোমাকে এনার্জি দিতে হচ্ছে বন্ডটাকে ভেঙে দেওয়ার জন্য। ডিকম্পোজিশন মানে তুমি বন্ড ভাঙছো, কম্বিনেশন মানে নতুন বন্ড তৈরি হচ্ছে, ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ডিকম্পোজিশন রিঅ্যাকশন অ্যান্ড কম্বিনেশন রিঅ্যাকশন। স্লাইড আমি আপলোড করে দিচ্ছি, স্লাইডগুলো ডাউনলোড করে নিজেরা দেখে নিও, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।